লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে কোনো দলীয় নেতাকর্মী উপস্থিত ছিল না। আমাদের স্বপ্নের প্রধানমন্ত্রী ছিলেন এক সময়ের, এখন বাস্তবের কাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার একটা ইঙ্গিত আভাস ইতিমধ্যেই সেনা সদর দপ্তর থেকে তথ্য বেরিয়ে আসছে। এমনকি তিনি কিভাবে দেশ থেকে পালাবে সে বিষয়ে একটা সেফ এক্সিট সহ সকল বিষয়ে গোপন একটা বৈঠক হয়েছে। আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে কি বিএনপি নিজের কবর নিজেই খুঁড়েছে? জামাত, এনসিপি, খেলাফত মজলিস আর হেফাজতের জোটবদ্ধ শক্তি কি উল্টে দিতে পারে বিএনপির ক্ষমতা? দেশের ৮ বিমানবন্দরে রেড অ্যালার্ট, নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র? জঙ্গি গোষ্ঠী আবারও পরীক্ষায় বসতে চাইছে, আবারও রাষ্ট্র ক্ষমতা দখল করবার পায়তারা করছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বিশেষ একটা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আমরা যেটা জানতে পারলাম, আমাদের স্বপ্নের প্রধানমন্ত্রী ছিলেন এক সময়ের, এখন বাস্তবের কাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার একটা ইঙ্গিত আভাস ইতিমধ্যেই সেনা সদর দপ্তর থেকে তথ্য বেরিয়ে আসছে। এমনকি তিনি কিভাবে দেশ থেকে পালাবে এবং কেমনে পালাবে এবং তিনি পালিয়ে যাওয়ার পরে এই নির্বাচনে বা এই সংসদ কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে একটা সেফ এক্সিট সহ সকল বিষয়ে গোপন একটা বৈঠক হয়েছে সেনা প্রধানের সাথে। সেই বৈঠকের কিছু অংশ, কিছু তথ্য সারাংশ যেটা বিভিন্ন মানে সোর্সের মধ্য দিয়ে পেলাম, সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু চেষ্টা করছি। চলুন আমরা সে বিষয়ে একটু আলোচনা করি। আমরা গত 2 দিন আগে আমরা বিশেষ একটা তথ্যের ভিত্তিতে জানতে পারলাম, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে একটা গোপন বৈঠক করেছে। সে বৈঠকের মূল এজেন্ডা ছিল যে বাংলাদেশের যে অবস্থা বর্তমানে ধারণ করেছে, অর্থনৈতিক, সামাজিক এবং সকল সেক্টরে, বিদ্যুৎ, জ্বালানি সহ সকল সেক্টরে যে অন্ধকার এসেছে, সেই অন্ধকারে রাষ্ট্র পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। সুতরাং কিভাবে এই সর্বদিক থেকে কিভাবে একটা পরিবেশ সৃষ্টি করা যায়, এমনকি তিনি কিভাবে দেশ থেকে মানে নিরাপত্তার সহিত চলে যাবেন এবং একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করে একটা নির্বাচনের ব্যবস্থা করার মানে একটা প্ল্যান, পরিকল্পনা, মিশন, ভিশন বাস্তবায়ন করার জন্যই তারেক রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে একটা গোপন বৈঠক করেছে। আর সেই গোপন বৈঠকে স্পষ্ট হয়েছে যে তিনি কি চাচ্ছেন, কিন্তু সেনাপ্রধান তার মতামতগুলো মানে তিনি কি বলতে চাচ্ছেন, তিনি কি মেকানিজম করতে চাচ্ছেন সে বিষয়টা শুধু তিনি সেনাপ্রধান খুব চমৎকারভাবে শুনেছেন এবং তিনি কোনো সলিউশন দেননি। তিনি বিশেষ এই সেনাপ্রধান একটু কথা কম বললেও তিনি কাজটা খুব ক্রিটিক্যালি ভাবে করেন। তিনি যে কাজটা করেন সেটা হলো আপনাদের সহজ ভাষায় এক সেন্টেন্সে বুঝিয়ে দেই যে হযরত আলীকে পিছন থেকে তীর মেরেছিল। যাই হোক, পিছন থেকে তো আর ইহুদি নাসার বেদিনরা তীর মারতে পারে না, কারণ তারা ছিল সামনে। পিছন থেকে তীর মেরেছে কারা? তীর মেরেছে হলো এই মুসলমানের সাথে এই হযরত আলীদের সঙ্গী যারা ছিল তারাই মূলত হতবা। যাই হোক, সে বিষয়ে আমরা আসি না। এই তারেক রহমানের বক্তব্য হচ্ছেন দেশের যে সার্বিক পরিস্থিতি, এতে আমার এই দেশে মানে এই শাসন ক্ষমতা বা এই দেশ পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং আমি কিভাবে এই মানে দুরবস্থা থেকে মুক্তি পাইতে পারি, তিনি মুক্তি পাওয়ার জন্য আকুতি মিনতি করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে, আমি মুক্তি পাওয়ার পূর্বে হয়তো বা আমি মুক্তি হওয়ার সাথে সাথেই একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা যায় কিনা বা মানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা করা যায় কিনা। এরপর নির্বাচন সরকার ব্যবস্থা করলে যে সে বিষয়টা তারা বলছেন যে নির্বাচনের পরিবেশ করতে পারলে তখন হয়তো বা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করলে তখন দেখা যাবে কি করা যায়। তো বিভিন্ন মানে কি বলবো নাকি সেভ এক্সিট খোঁজার জন্য সেনাপ্রধানের কাছে ছুটে গেলেন। সেনাপ্রধানের কাছে ছুটে গিয়ে তেমন একটা রেজাল্ট এখনো বের হয়নি, তবে 2-1 দিনের ভিতরে একটা রেজাল্ট আসবে। তবে সেই ইঙ্গিত আপনারাও ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন যে সকল নেতাকর্মীদেরকে জামিনের একটা প্রভাব পড়ছে। তারা জামিন নেওয়ার বিষয়েও ইতিমধ্যেই আপনারা একটু আস্তে আস্তে আজ করতে পেরেছেন।
তবে এই সেনাপ্রধান অথবা তিনি যে যাদের কাছে মুসলেকা নিয়ে আসছেন তারা কিন্তু এত তাড়াতাড়ি তাকে ছাড়ছেন না, তারা তাকে এত তাড়াতাড়ি ছাড়ছেন না। তিনি চাচ্ছেন যে এই মানে কত ধানে কত চাউল একটু বোঝার চেষ্টা করুন। আর অপরদিকে এই তথ্য সবকিছু পাওয়ার পরে যেটা তারাও বুঝতে মানে আমরা যেটা আজ করতে পেরেছি, প্রত্যেকটা সেক্টরে যে অর্থ যে যোগান দেওয়া নেতা কর্মী সমর্থক সবাই যে আগামী আবার একটা নির্বাচন হবে বা আবার আমাদের পরিবর্তনের পট পরিবর্তন হতে পারে, অর্থের দরকার হতে পারে, সেই অর্থ যোগানের যে পরিবেশ সেটা ইতিমধ্যেই তারেক রহমানের নেতৃত্বে সকল নেতাকর্মী এবং বিএনপিরা সংগ্রহ করতে পেরেছেন, আজ করতে পেরেছেন এবং যতদূর অর্থর দরকার মোটামুটি তারা সেই অর্থ কালেকশন করেছেন। আর সেই অর্থ কালেকশন করে নিজেদের একটা ভিত মজবুত করেছেন। এখন তিনি চাচ্ছেন, যেহেতু তিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর সিল সফর তার আছে, সেহেতু তিনি এখন নির্দ্বিধায় এই সেফ এক্সিট নিয়ে অর্থাৎ এই সেনা প্রধানের সাথে কুকৌশল করে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছেন। তবে সেটা কতদূর বাস্তবায়ন হবে সেটা এখন পর্যন্ত ক্লিয়ার না। তবে দেশের সার্বিক দিক থেকে বোঝা যাচ্ছে দেশটা এখন একটা ভিন্ন আঙ্গিকে ভিন্ন রাস্তায় হাঁটছে বলে মনে হচ্ছে। দেশের ৮ বিমানবন্দরে রেড অ্যালার্ট, নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র? দর্শক, আমরা এমনটাই আশা করেছিলাম যে এমনটাই হবে। ইউনূসের 18 মাসের দুঃশাসনে বাংলাদেশকে জঙ্গিবাদ বা জঙ্গিদের প্রতিষ্ঠিত করবার একটি অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল এবং জঙ্গিদের দ্বারাই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই জঙ্গি নেতা বলতে পারেন একদম আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল জামাত। জামাতের পৃষ্ঠপোষকতায়, জামাতের সহযোগিতায় বাংলাদেশের পতন করা হয়েছে। আওয়ামী লীগের পতন মানে বাংলাদেশের পতন। আমি আওয়ামী লীগ করা লাগবে না, আমি এগুলো কথা বলছি, এগুলো কথা বলি দেখে বিরুদ্ধ শক্তি আমাকে আওয়ামী লীগ বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ ছাড়া আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের পাহারাদার আমি আর কাউকে দেখি না। কাজে আমি যদি আওয়ামী লীগ হয়ে যাই তাতে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমার মুক্তিযুদ্ধকে যে পাহারা দেবে, আমার বাংলাদেশকে যে পাহারা দেবে, আমি তার জন্য কথা বলবো। যাই হোক, যেটি বলছিলাম যে আজকে এমন অবস্থা যে আওয়ামী লীগের পতন ঘটানো, আমি বারবার এই কথাটা বলি যে তাদের একটা চূড়ান্ত লক্ষ্য ছিল রাষ্ট্র ক্ষমতা দখল করা। কিন্তু রাষ্ট্র ক্ষমতা ইউনূসের মাধ্যমে, ইউনূসকে দিয়ে 18 মাস বা 1.5 বছর দখল করেছিল, কিন্তু নির্বাচনের মাধ্যমে, একটা পাতানো প্রহসনের নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতা দখল করবার কথা ছিল। কিন্তু সেটি বহু রাজনৈতিক সমীকরণে ফেল হয়ে গেছে। এই ফেল যখন হয়ে গেছে তখন আবারও তারা পরীক্ষায় একবার ফেল করলে আবার রিপিট পরীক্ষায় বসতে চায় পরীক্ষার্থী। ঠিক তেমনি এই জামাত জঙ্গি গোষ্ঠী আবারও পরীক্ষায় বসতে চাইছে, আবারও রাষ্ট্র ক্ষমতা দখল করবার পায় তারা করছে। এবং যার কারণে জামাত নিজে, সরাসরি রাজনৈতিক দল জামাত নিজেদের ব্যানারে না করে ওই যে তাদের সহযোগী যে জঙ্গি সংস্থাগুলো আছে, সংগঠনগুলো আছে, সেই সংস্থা সংগঠনগুলোকে দিয়ে দেশকে একটা অস্থির করার পায়তারা করছে। আর তারই অংশ হিসেবে আজকে আমরা বেশ কিছুদিন যাবৎ শুনছি যে এখানে রেড অ্যালার্ট, ওখানে রেড অ্যালার্ট। আজকে বাংলাদেশের 8টি বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আপনি চিন্তা করুন, বাংলাদেশে জঙ্গি হামলার শঙ্কা আছে, এইটা যদি বহির্বিশ্ব জানে যে বিমানবন্দরে জঙ্গি হামলা হতে পারে, তাহলে এক প্রকার আপনি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। বাংলাদেশে কোনো উন্নয়ন হবে? বাংলাদেশে কোনো বিদেশি সাহায্য আসবে, সহযোগিতা আসবে, বিদেশি বিনিয়োগ আসবে? ইউনূসের 1.5 বছরে এমনিতেই বিনিয়োগ শূন্য। আজকে বাংলাদেশকে আরো গর্তে, অন্ধকারে ঢুকে দেবার জন্য, নিয়ে যাবার জন্য সকল প্রচেষ্টা চলছে। দেশের নিরাপত্তা ব্যবস্থায় হঠাৎ করে বড় ধরনের নাড়াচড়া আপনারা খেয়াল করছেন, বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমে আসছে। রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের গুরুত্বপূর্ণ 8টি বিমানবন্দরে জারি করা হয়েছে উচ্চ মাত্রার সতর্কতা বা হাই অ্যালার্ট। শুধু বিমানবন্দরই নয়, জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো এখন কড়া নজরদারিতে। কেন এই হঠাৎ সতর্কবার্তা? গোয়েন্দাদের হাতে আসা চাঞ্চল্যকর তথ্য কি? আমরা এই বিষয়টা নিয়ে এর আগেও কমপক্ষে 2-3টি কন্টেন্টে আলাপ করেছি, কিন্তু আবারও আলাপ করছি। আলাপ করার মূল উদ্দেশ্য জনসচেতনতা। আপনি, আমি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। খবরের শুরুতেই আসা যাক বিমানবন্দরের পরিস্থিতির দিকে। সিভিল এভিয়েশন বা বেবিচক সূত্র নিশ্চিত করেছে যে পুলিশ সদর দপ্তর থেকে একটি সতর্কতামূলক চিঠি পাওয়ার পরপরই দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। শাহজালাল বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার উভয় ক্ষেত্রে এখন চলছে কঠোর তল্লাশি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, যদিও বিমানবন্দরগুলো সব সময় নিরাপত্তা বলয়ে থাকে, তবে এই বিশেষ চিঠির পর নজরদারি সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। কোনো কিছু সামান্য অস্বাভাবিক দেখা মাত্রই তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। বিশেষ করে বিমানবন্দরে প্রবেশ করা প্রতিটি যানবাহন এখন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। যদিও বেবিচক বলছে এখন পর্যন্ত সরাসরি কোনো হামলার ঘটনা ঘটেনি, তবুও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা।
দর্শক, এই সতর্কতার পর সাধারণ মানুষের মনে দানা বাঁধছে নানা প্রশ্ন। কিছুদিন আগে সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছিলেন যে দেশে আসলে কোনো জঙ্গি নেই। তিনি অভিযোগ করেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি নাটক সাজানো হতো। তার এই মন্তব্যের পরপরই যখন বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়লো এবং এখন হামলার হুমকি এলো, তখন জনমনে ধোঁয়াশা তৈরি হওয়া স্বাভাবিক। অনেকেই মনে করছেন বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী কি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট জানিয়েছে যে কোনো উগ্রবাদী তৎপরতা রুখে দেওয়ার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। হ্যাঁ, এটি সত্য কথা। এই যে নির্বাচনের মাধ্যমে যেভাবেই হোক একটা প্রহসনের মাধ্যমে একটি গোষ্ঠীকে বা একটি দলকে ক্ষমতায় বসানো হয়েছে। এই ক্ষমতাসীন সরকারটিকে বেকায়দায় ফেলানোর অবশ্যই একটি পায়তারা আছে। কারণ আমি শুরুতেই বলেছি, জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য কিন্তু পূরণ হয় নাই। তারা লক্ষ্য পূরণ করবার জন্য এই সরকারকে যে কোনোভাবে ফেলাই দেবার চেষ্টা করবে। সেই চেষ্টাটারই অংশ এই জঙ্গি হামলার আশঙ্কা। এই যে সতর্ক বার্তাটি জারি করা হয়েছে, এই পুরো সতর্ক বার্তার মূলে রয়েছে ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নামে এক উগ্রবাদী সদস্যের গ্রেপ্তার। একজন উগ্রবাদীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তারই তথ্যের ভিত্তিতে এই রেড অ্যালার্ট। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সে কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছে। গোয়েন্দা সূত্র বলছে এই উগ্রবাদী চক্রের মূল মাস্টারমাইন্ড বর্তমানে অবস্থান করছেন তুরস্কে। সেখান থেকেই মূলত হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো সাম্প্রতিক একটি বিশেষায়িত ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন লস্কর ই তায়েবা এবং তেহরিকে তালেবান পাকিস্তানের এজেন্টরা বিভিন্ন ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করছে। আপনারা জানেন লস্কর ই তায়েবা একটি সালাফি জিহাদি সংগঠন এবং টিটিপি মূলত আফগান পাকিস্তান সীমান্ত এলাকায় সক্রিয় একটি দেওবন্দি উগ্রবাদী গোষ্ঠী। এদের এজেন্টদের বাংলাদেশে আসা এবং দেশীয় উগ্রবাদের সাথে তাদের সংযোগ নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। পুলিশ সদর দপ্তরের চিঠিতে আরও একটি ভীতি জায়গা নিয়ে তথ্য উঠে এসেছে। গ্রেপ্তারকৃত সামির সাথে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তাদের মূল টার্গেট হতে পারে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ চত্বরের মতো জনবহুল স্থান। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তাদের থাকতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আমরা এটি নিয়ে আলাপ করেছি, কিন্তু আবারও যখন বিমানবন্দরগুলো রেড অ্যালার্টের আওতায় এলো, তখন কিন্তু বিষয়টা খুব স্বাভাবিকভাবে দেখবার সুযোগ নেই। যার কারণে আবারও আলাপ করতে এলাম, জনগণকে সচেতন করতে এলাম। জনগণ সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এরই মধ্যে তথাকথিত জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্রের সময়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 দুর্ধর্ষ জঙ্গির হদিশ এখনো মেলেনি। ইউনূস সরকার চলে গেছে, বিএনপি সরকারের 3য় মাস চলছে, এখনো পর্যন্ত কিন্তু এই জঙ্গিদের গ্রেপ্তার করে জেলে ভরবার কোনো প্রচেষ্টা দেখছি না। আমরা সরকারকে অন্যদিকে ব্যস্ত থাকতে দেখছি। আপনি জঙ্গি দমন করুন, আপনি কর্মসংস্থান করুন, আপনি অর্থনীতি পুনরুদ্ধার করুন, সেগুলোতে আপনি জনসমর্থন পাবেন। কিন্তু এই যে কার্ড নিয়ে যে মাতামাতি, এটিতে কিন্তু আপনার জনসমর্থন হারিয়ে যাচ্ছে। উল্টো এই জঙ্গিদের দ্বারা আপনার সরকার, আমি সরকার প্রধান তারেক রহমানকে বলছি, আপনার সরকার কিন্তু হুমকিতে আছে। প্রায় 2 বছর হতে চললেও এই 9 জঙ্গি কোথায় আছে, কি করছে, কেউ তা জানে না। বিশেষজ্ঞরা বলছেন এই নিখোঁজ জঙ্গিরাই হয়তো ভেতরে ভেতরে সংগঠিত হয়ে এই নতুন হামলার ছক আঁকছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।